হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস? না, অবশ্যই না। হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানেই ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না, দুইটা এক জিনিস না। আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক। কিন্তু দেখেন, এই বিএনপি 2018 সালের ভোটের পরে সেই সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল। সংসদ তো বৈধ হয়ে যায়, হাসিনার শাসনের বৈধতা পায়। বিএনপি হাসিনার 2018 সালের নির্বাচনের বৈধতা দিছে, এইটা বিএনপি অস্বীকার করতে পারবে না। কিন্তু কিসের বিনিময়ে? মাত্র 5টা সংসদীয় আসনের বিনিময়ে। তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস। এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন? কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা? বিএনপি হাসিনা বিরোধিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে। এটাই হচ্ছে আসল লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে। কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরে সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদের পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন, সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সেই সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়াই সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফ্যাসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে। এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল। যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায়, তাই না? এইটা ওই বামাদের দোষ না, কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি, তাই না? এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোনো মামলার মুখোমুখি হয়নি, কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে, রক্ত বেরিয়ে দিছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না। হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? করে নাই। বামপন্থীদের কয়জনকে করছে? করে নাই। একজনকে পুলিশ ধরতো, আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত। এই যে দেখেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে। সবাই রে এরকম করতো, ধরতো আবার ছেড়ে দিত, একটু দূরে নিয়ে যায়। নুরুল হক নুরু নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাইছে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে, কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল, কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন, চিনে নিতেন, জনগণকে চিনে দিতেন, ডিফাইন করতেন, তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন। ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ, কিন্তু তিনি সেটা করেন নাই। 11 মাস পার হয়ে গেছে, ওনার করার সেটা সময় হয় নাই। কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক, এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস, পপুলিজম। বিষয়টা হওয়া উচিত ছিল এরকম, আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে, সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে, জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে, তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। এখন কি করতেছে? খায়রুল সাহেবকে 11 মাস পরে ধরা হইলো। কেন 11 মাস আগে কেন ধরা হইলো না? আবার এখন কেন ধরা হইলো? এই একই রীতি যেভাবে ধরা, সেটা পুলিশ, আমলা, সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, তারপর ব্যবস্থা নেবে, কিন্তু জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তো শেষ করা যাবে না।
জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না। আবার দেখেন, আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার 3 এমপির সঙ্গে বৈঠক করছে, দেখা করছে, পত্রিকায় আসছে, ছবি ভাইরাল হয়েছে। ধর্ম উপদেষ্টা কেন গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে, ধর্ম উপদেষ্টা জীবনে কোনোদিন যায়নি। উনি কেন গেছে? ঘুটু করতে। সে কোনো কাজ করে না। হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে, হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে। তো হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয়? এর জন্যই তৈরি হয়েছে, ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে। আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে। প্রফেসর ইউনূসও যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না। কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনূস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি, এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি। ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 2টা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর 2 প্রফেসর ইউনূসের সরকার। 2 সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড, দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে নিদারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে। দেখেন, উনারা তো 12 ভাতারির মতো ঠাপ খায়, ওয়াকারের ঠাপ খায়, বিএনপির ঠাপ খায়, আওয়ামী লীগের ঠাপ খায়, ইন্ডিয়ার ঠাপ খায়, 2 দিন পর পর গদি নড়ে যায়। কেউ তো সাপোর্ট করে না, সবাই বিরক্ত। আমরা কয়েকজন খায় না খায় সাপোর্ট করে গেছি, সরকার যেন ভালো চলে, নানা পরামর্শ দিছি, কোনো পরামর্শ শুনে নাই। 2-একটা হয়তো শুনছে, কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন, কোনো চিহ্ন থাকে না। কলে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না, বালিতে পেশাবের মতো, কোনো চিহ্ন থাকে না। এই যে মাইলস্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না, ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ফোন দিছি, বলছি পরীক্ষা স্থগিত করে দেন। তখন বাংলাদেশের টাইম বেলা 3টা হবে, উনি বললেন দেখতেছি। আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই। তাইলে আবরার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন? শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয়, সেই যখন সব ডিসিশন নেয়। আমি আবরার ভাইয়ের ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি। আবরার ভাই শিক্ষা সচিবকে ডাকছে, ফোনের পরে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না? সিদ্দিক জুবায়ের, ও তো আমলা, ওই সবার থেকে বেশি বুঝে, সে বলছে জি স্যার আমরা তো করতেই পারি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে, সারা দেশে সবাই তো প্রিপারেশন নিয়ে ফেলছে, বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন। শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে। দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে, টিকিট ফিকিট কাটে ফেলছে, এত বেড়াছাড়া হয়ে যাবে তো সব, পরে ইয়ে নিতে গেলে। তার সে পরীক্ষা নিয়ে নি স্যার, এই যে মাইলস্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নেব নি পরীক্ষা, জিজ্ঞেস করেন আপনার ভাইকে। এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবায়ের? এটাই বলবে, কারণ তো ধান্দা 2টা দিন নষ্ট হবে, এটা তো ধান্দা, 2 দিনের ধান্দা নষ্ট হবে, ওটা বসেই থাকে ধান্দা করার জন্য। সিদ্দিক জুবায়েরও বুঝলো না, আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না, এটা পলিটিক্যাল ডিসিশন। এই পলিটিক্যাল ডিসিশনের 2টা কাজ হইতো। কি সেই কাজ? প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সব সময়, কোথায় এটা ছাড়া যায়। যেহেতু এটা স্কুলে হয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে, ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে। এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, জনরোষ যেন তার দিকে ধাবিত না হয়। 2 নম্বর হইতেছে সংহতি জানাইতে চাই আমরা কোন একটা সংকটে, গোটা জাতি রক্ত দিতে চায়। দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে, এটা কি জন্য? রক্ত দেওয়ার জন্য। সে দেখতে চায় যে আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে। তারা সংহতি জানাইতে চায়। যারা ঢাকায় আছে তারা না হয় হসপিটালে গেল, রক্ত দেওয়ার চেষ্টা করলো, পারলো কি পারলো না সেটা অন্য কথা, কিন্তু দেওয়ার তো চেষ্টা করলো। এইটাই তার সংহতি জানানো, এটাই তার শান্তি। কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে? আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে, পরীক্ষা বন্ধ করলাম, আমরা তাদের কথা চিন্তা করলাম, শোক করলাম। এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, কিন্তু সিদ্দিক জুবায়ের পলিটিক্যাল ডিসিশনের রাস্তাটাকে বন্ধ করে দিল। বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে, তারা নিজেদেরকে সর্বা মনে করে, নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে যায়। পুলিশ যেমন মনে করতো যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রাখছে, তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল, সে নিজে জয় বাংলা স্লোগান দেয়, দেখেছেন না? এই জিনিস হয়েছে। এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক, ডিসিশন সব তারাই নিতে পারে, তারা সবার চেয়ে বেশি বুঝে। আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন? পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে, যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো, গুলি খেয়ে চোখ হারালো, কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারত কি ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়?
তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে। ভারতে দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয়? এটা তো তাই হইল, যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম। এটা কার উদ্যোগে হয়েছে? তৌহিদ সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা। ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়? সে বলছে এটা আমাদের করতে হবে, এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ওরে কে রিকমেন্ড করছে জানেন? বিএনপি। বিএনপির কোথায় উপদেষ্টা? এই তৌহিদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না। করা হয়েছিল, তাকে কাজ করতে দেয় না, অফিস করতে দেয় না। কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। কচু খেতি তার বিরুদ্ধে ক্যাম্পেন চালাইলো না। কচু খেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব, এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা। এবার এই ডটগুলা মিলাইতে পারেন, ওয়াকার, কচু খেতি, বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা, এই ডটগুলা মিলাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচু খেতি শফিউর রহমানের বিরুদ্ধে লাগে। কোনো ব্যাখ্যা পেয়েছেন? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হইলো, তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না? কোনো ব্যাখ্যা নাই। তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে? কারণ তৌহিদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে। তৌহিদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং। এর ভিত্তিতেই তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসেছে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি। প্রফেসর ইউনূসের সরকারকে বলে দিতে চাই, ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না, কোন উপদেষ্টার চামড়া থাকবে না। কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি, এমনি এমনি না। ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই। দেখবো আপনারা কিভাবে সরকার চালান। দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি, বয়ান তৈরি করে দিয়েছি, ন্যারেটিভ তৈরি করছি, কোনো হিসাব নাই। ইন্ডিয়ার কাছে নত জানু হন। ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন, তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট, কোনো সাপোর্ট নেই। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হেফাজত খেপছে। আমি কয়বার বলছি হেফাজতের আলেমদের সাথে বসেন, সমস্যাগুলো শোনেন। আমাকে বলা হয় যে অগাস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত, উনি সময় দিতে পারবেন না, খুবই ব্যস্ত। উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর 2 বার ডেকে নিয়ে সোহেল তাজকে গল্প করে। এই সময় ওনার হয়, হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না। সোহেল তাজকে ডেকে নিয়ে কি গল্প করে জানেন? সোহেল তাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে, এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে। শুনেন, বেনে বেনে করছি না, শুনেন। And your cells are not functioning, so your neurons are being switched off. Because your brain is a very expensive tissue, right? So আমরা চাচ্ছি efficiency, কম খরচে বেঁচে থাকা. So the neurons are slowly being shut down, and when it reaches degenerative state, it's called dementia and Alzheimer's. So the best way to protect yourself, the biggest muscle is your leg muscle. Just use it, and your brain will be absolutely sharp, and you will be healthy. Okay? ধর্মমন্ত্রী এই নাকবির সাথে দেখা করে। ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন? বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন? ওই সিস্টেম করিচ্ছে। হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না, সেইখানে ধর্মমন্ত্রী কোনো লোল নাই, কিন্তু নাকবির সাথে দেখা করতে সে ঠিকই যায়, ঘুটু করতে যায়। নাকবির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে, ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে। দেখেন, আবার দেখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌনকর্মীদের জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো। কারণটা কি? কারণটা আর কিছু না, টাকা দিতে হবে। রাষ্ট্রের হাতে টাকা আছে, তাই দিব। আমার ইচ্ছা মাই খুশ আমি দিব, কে ঠেকাবে? মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি, তাহলে সবাই মেনে নিত। যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি, তাহলে ইটা ভাঙে যারা, কাজের বুয়ার কাজ করে যারা, গার্মেন্টস শ্রমিক যারা, তাদেরকে দিতেন। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম, যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম। যৌন কর্মীদেরকে কেন দিতে হবে? এটা কি জন্যে যে কেউ ফ্রি মাগনা মজা করে গেছে, সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে? কোনো যুক্তি নাই। এ প্রসঙ্গে একটা 18+ জোকস বলি, কিছু মনে করেন না। আমার পেজে লন্ডনের বিএনপির নেতা মালিক সাহেবের ভ্যাগিনা এটা কমেন্ট করেছে, আমাকে নাকি উনি জবাই করা হবে। জব করবি, জব। ভ্যাগিনা সত্যিকারের ভ্যাগনা কিনা জানি না, কিন্তু ও দাবি করেছে যে মালিক সাহেব তার মামা। এই ভ্যাগনার একটা গল্প আছে জানেন তো? আমি এটা কমেন্টে রিপ্লাই লিখেছিলাম, সেটা হইতেছে ওই মালিক সাহেবের ভ্যাগনায় 40 টাকা এক মায়ারে ফিট করেছে। তো তারপরে কাজ শুরু করেছে আর কি। কাজ করতে করতে ছাদের ফুটে দিয়ে চাঁদের আলো পড়িচ্ছে। তুই কইলেও যে 7 ফুটে চাঁদের আলো, 10 টাকা বাদ গেল, ঝুলো কেন 10 টাকা বাদ? তাই এরপরে ওই করতে করতে আর কি মায়া দিচ্ছে পাদ। তো বলতেছে যে
দিলে পাত 10 টাকা তাই ভাত। পরে কাজটা শেষ করে প্যান্ট পরিচ্ছে, প্যান্ট পরে বাইরে যাচ্ছে, তখন বলতেছে যে ভাই 10 টাকা দেন, তো বলতেছে যে মালিক সাহেবের ভাগনা 10 টাকা মাগনা। তো এইরকম কি মাগনা যারা তাদেরটা পূরণ করে দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা জবাব কি? কোনো জবাব নেই। এই সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল। আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না, কারণ কিন্তু কলকাতায় যায়। কারণ যারা উপদেষ্টা হয়েছে, যারা সরকারে, তারা মনে করে তারা দেশের মালিক, আর আমরা চাকর বাকর। রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, এখন এই সময় আমাদের দাবি তোলার, অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা তো হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন, আর্মি, পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে, সেটাই দিছে, সেটাই হয় বাংলাদেশে সব সময়। কারো কথাই শুনবে না। ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে, এখন বলে কিছু হলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে। আরে আওয়ামী লীগ ঢোকে কেমনে? স্কোপটা কে করে দেয়? সরকারই তো করে দেয়। 1971 নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন? কিছু তো একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে? আওয়ামী লীগ ঢুকতে পারে কেন? আমার ধারণা এই উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না, একের পর এক ডিজাস্টার করবে, করতেছে। এখনো সময় আছে, দ্রুত এই উপদেষ্টা মন্ডলীকে পাশে লাঠি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন? মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই। ইন্ডিয়া 1000 বার মারলেও তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই নাহি পাবো, এটা বলবে। সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে, এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা, যেন সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে। আর এটা বাধা দেয় না, উনি কোনো কিছুই বাধা দেন না। বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের, নতুন সমাজ চেতনার, সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের, কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি। এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না। এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারাই ফেলি, তাহলে আর কিছুই তো বাকি থাকবে না। এত রক্ত বৃথা যাবে, এত সংগ্রাম বৃথা যাবে। জনগণ আপনাদের সময় দিচ্ছে, ধৈর্য দেখাইছে, সহ্য করছে। এখন সময় আসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালালদের আলাদা করে চিহ্নিত করার, পুরোনো ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে দুইটা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের, পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের। আমরা যারা এই স্বপ্ন নিয়ে আছি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি, আমরা থামবো না, ফিরবো না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না, যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না, যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা। বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে, তার আগুন আসবে আমাদের চোখ থেকে। আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয়, কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে, আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের। এবার আমরা হিসাব চাইব। ক্ষমতা উপভোগ করা চলবে না, বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন। এই সমস্ত অপদার্থ উপদেষ্টাদের তুলে ফেলতে হবে শিকড় গজায় ওঠার আগে। এই দেশ জনগণের, ক্ষমতায় চেপে বসা প্রভুদের না। যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায়। তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে। 2024-এর বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ জাগছে, বাংলাদেশকে আর কেউ থামাইতে পারবে না। জয় হোক জনগণের, জয় হোক ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। ইনকিলাব জিন্দাবাদ।